তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছো? আসসালামু আলাইকুম ম্যাডাম। জি, শুনতে পাচ্ছি। মেহেদি, জি ম্যাডাম, শুনতে পাচ্ছি। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ম্যাডাম। ভালো আছো? আপনি ভালো আছেন ম্যাডাম? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আচ্ছা, এখন পর্যন্ত ভালো আছি। এই মুহূর্ত পর্যন্ত ভালো আছি, জানি না আগামীকালকে কি অবস্থা হবে। আচ্ছা, ওই তোমাদের মৈত্রী ম্যাডাম আমাকে বললো তোমাদের নাকি রেসপিরেটরি চেইনটা পড়ানো হয়নি, তাই কি? জি ম্যাডাম। আচ্ছা, মানে বাকি কি পড়ানো হয়েছে? বায়ো এনার্জেটিক্স এর আর বাদ বাকি যে টপিকস গুলি আছে সেগুলি পড়েছো? উম, যেমন একটা উদাহরণ দিলে ভালো হতো ম্যাডাম, তাহলে বুঝতে পারতাম সহজে। যেমন তোমার হাই এনার্জি ফসফেট কি, তারপরে বায়োলজিক্যাল অক্সিডেশন কি কি এনজাইম দিয়ে হচ্ছে, আহ, এই যে মানে মেটাবলিজমের ফেস কি গুলি কি কি আছে, এরকম আর কি। এগুলি কি পড়েছো? এগুলি কি পড়া হয়েছে? স্যার তো ইয়েস ম্যাম, এগুলো পড়া হয়েছে। আচ্ছা, শুধু ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা রেসপিরেটরি চেইনটা ডিটেলস হয়নি, তাই তো? ইয়েস ম্যাডাম। আচ্ছা, তাহলে আমরা রেসপিরেটরি চেইন দিয়ে শুরু করি। তোমরা সবাই জানো টারশিয়ারি মেটাবলিজম। হোয়াট ডু মিন বাই টারশিয়ারি মেটাবলিজম? টারশিয়ারি মেটাবলিজমটা কি? কেউ বলবে টারশিয়ারি মেটাবলিজম? কেউ বলতে পারো? হ্যালো, শুনতে পাচ্ছো আমাকে? জি ম্যাডাম, শুনতে পাচ্ছি। তো টারশিয়ারি মেটাবলিজম বলতে পারছো না? ম্যাডাম, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটাই তো ম্যাডাম একটা টার্সিয়ারি মেটাবলিজম। হ্যাঁ, কিন্তু সংজ্ঞাটা ম্যাডাম পারবো সংজ্ঞা না। মানে যে আমরা সেকেন্ডারি মেটাবলিজমে কি পাচ্ছি, রিডিউসিং ইকুইভ্যালেন্ট পাচ্ছি, তাই না? NADH, তারপর FADH2 এফএডিএইচ, এগুলো। এইগুলি ফাইনালি আমাদেরকে এনার্জি দেবে কোথায় গিয়ে? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা রেসপিরেটরি চেইন। যারা কি করবে? ইলেকট্রন ট্রান্সফার করবে, এবং এই ইলেকট্রন ট্রান্সফারের ফলে একটা মেকানিজমের ফলে তার সেখানে কিছু এনার্জি রিলিজ হবে। আর সেই এনার্জি যে রিলিজ হলো সেটা ক্যাপচার হবে ইন দ্য ফর্ম অফ এটিপি, যেটাকে আমরা বলেছি ইন্টারনাল সেলুলার রেসপিরেশন। সেটাই হলো আমাদের টারশিয়ারি মেটাবলিজম। এখন এই টারশিয়ারি মেটাবলিজমের জন্য যে কম্পোনেন্টটা আমাদের লাগবে, মেটাবলিক কম্পোনেন্ট, সেটার নাম হলো রেসপিরেটরি চেইন অর ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন মিন্স ইলেকট্রন ট্রান্সফার করে। আর হোয়াই ইট ইজ কল্ড রেসপিরেটরি চেইন? বিকজ the final destination or final acceptor of electron is oxygen, and this oxygen is supplied by respiration. That's why it is called respiratory chain. তো আমরা রেসপিরেটরি চেইনের যদি ডেফিনেশন বলি, মানে বলতে পারি কি, respiratory chain consists of a number of redox carrier that proceed from NAD linked dehydrogenase system through flavoproteins and cytochromes to monogen. এখন এখানে একটা কথা আসছে, রেডক্স ক্যারিয়ার। আমরা জানি যে সমস্ত সাবস্টেন্স গুলি তোমার অক্সিডাইজ ফর্মে থাকে আবার রিডিউস ফর্মে থাকে, বোথ ফর্মে থাকে, তাদেরকে আমরা বলি রেডক্স ক্যারিয়ার। এবং এই পেয়ার গুলিকে আমরা বলি রেডক্স পেয়ার। এই রেডক্স পেয়ার হিসেবে রেসপিরেটরি চেইনের কম্পোনেন্ট গুলি থাকে। আমরা যদি দেখি, যখন যেমন আমরা বলতেছি যে সাবস্টেন্স গুলি যখন রিডিউস স্টেজ এবং অক্সিডাইজ স্টেজে থাকে, আমরা বলছি রেডক্স পেয়ার অর রেডক্স কাপল। এবং এই যে রেডক্স কাপল গুলি আছে, তাদের কি আছে, তারা কি করে? তারা ইলেকট্রন লস করে অথবা ইলেকট্রন গেইন করে। এই যে ইলেকট্রন নিচ্ছে বা ইলেকট্রন গেইন ছেড়ে দিচ্ছে, তার অ্যাফিনিটি, এটা আমরা যদি অ্যাফিনিটিটা তোমার কম থাকে হাইড্রোজেন ইলেকট্রনের
এখন রেডক্স পোটেনশিয়াল কি? এটা একটা কোয়ান্টিটিভ মেজারমেন্ট, যে এই রেডক্স পেয়ারের কি টেন্ডেন্সি, সে কি ইলেকট্রন ছেড়ে দেবে না ইলেকট্রন গেইন করবে। এই এই টেন্ডেন্সিটাকে কোয়ান্টিটিভ মেজারমেন্ট যেটা, সেটাকে আমরা বলছি রেডক্স পোটেনশিয়াল। তাহলে দুই ধরনের রেডক্স পোটেনশিয়াল আছে, একটা হলো পজিটিভ আর একটা হলো নেগেটিভ। পজিটিভ হলো যখন আমার হাইড্রোজেনের চেয়ে অ্যাফিনিটি কম থাকবে তোমার ইলেকট্রনের, আর যখন বেশি থাকবে তখন হলো পজিটিভ। এখন আসো, তাহলে আমরা পোটেনশিয়াল দেখলাম, এখন আসো আমরা আবার চলে যাই যে আমাদের যে রেসপিরেটরি চেইন সেখানে। তাহলে এখানে আমরা বলেছিলাম যে রেসপিরেটরি চেইন হলো রেডক্স ক্যারিয়ার। তাহলে আমরা রেডক্স ক্যারিয়ার সম্পর্কে বুঝতে পারলাম। এখন এইটা আমরা যে বললাম যে নেগেটিভ আর পজিটিভ রেডক্স পোটেনশিয়াল কেন বললাম, কারণ এই যে রেসপিরেটরি চেইন, এটা যে অ্যারেঞ্জমেন্ট, এই অ্যারেঞ্জমেন্টটা হলো নেগেটিভ টু পজিটিভ। ইলেকট্রন ফ্লোটা হবে মোর নেগেটিভ দেন পজিটিভ সাইড। এই জন্য আমরা বললাম যে আমরা রেডক্স পোটেনশিয়াল, নেগেটিভ রেডক্স পোটেনশিয়াল বলতে কি বুঝছি আর পজিটিভ রেডক্স পোটেনশিয়াল বলতে কি বুঝতেছি। এটুকু বুঝতে পেরেছো? এটুকু কি তোমরা বুঝতে পেরেছো যেটা বলেছি আমি? Yes, ma'am. আচ্ছা, এখন আসো যে রেসপিরেটরি চেইন কোথায় থাকে, সাইট। আমরা জানি যে রেসপিরেটরি চেইনটা আমরা যদি বলি এইভাবে সুন্দর করে যে ফাংশনালি আর স্ট্রাকচারালি রেসপিরেটরি কম্পোনেন্ট গুলি কোথায় থাকে, ইনার সাইট অফ দ্য ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। কথাটা এইভাবে বলবে, ইনার সাইট অফ দ্য ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। কারণ মাইটোকন্ড্রিয়ালের স্ট্রাকচার যদি দেখি, আমরা জানি যে মাইটোকন্ড্রিয়াল স্ট্রাকচারের কি থাকে, দুইটা মেমব্রেনাস স্ট্রাকচার থাকে, একটা আউটার লেয়ার একটা ইনার লেয়ার। এবং ওই ইনার লেয়ারটাকে আবার ইনার মেমব্রেনটাকে আবার আমরা বলি ইনার সাইড, আউটার সাইড। এবং ইন বিটুইন দ্য ইনার মেমব্রেন এন্ড আউটার মেমব্রেন সেটা হলো ইন্টার মেমব্রেন স্পেস। সো আমরা খুব স্পেসিফিক্যালি সাইডটা বলবো ইনার সাইড অফ দ্য ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। তার মানে রেসপিরেটরি চেইনের যে কম্পোনেন্ট গুলি আছে, কম্পোনেন্ট গুলির ফেসিংটা থাকে ম্যাট্রিক্সের দিকে। এখন আসো তার কেমিক্যাল কম্পোজিশন। আমার এই রেসপিরেটরি চেইন কি কি দিয়ে তৈরি? প্রোটিন লিপিড কমপ্লেক্সেস, কমপ্লেক্স গুলি যেটা আছে সেটা হলো প্রোটিন এন্ড লিপিড। আমরা কম্পোনেন্ট গুলিকে ক্লাসিফাই করি কমপ্লেক্স 1, 2, 3, আর এগুলি হলো ফিক্স। আর দুটো মোবাইল কম্পোনেন্ট থাকে, সেটা হলো কোএনজাইম কিউ এন্ড সাইটোক্রোম সি। এই কমপ্লেক্স গুলির মধ্যে সবগুলি আমার প্রোটিন ইন নেচার, শুধু কোএনজাইম কিউ এটা হলো লিপিড ইন নেচার। এটা হলো মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে যে লিপিড পাওয়া যায়, সেই লিপিডের একটা কম্পোনেন্ট হলো আমার কোএনজাইম কিউ। দ্যাটস ওয়াই আমরা বলেছি যে কেমিক্যাল কম্পোজিশন অফ রেসপিরেটরি চেইন ইজ প্রোটিন লিপিড কমপ্লেক্স। এটা কি বুঝতে পেরেছো তোমরা সবাই? জি ম্যাম। আচ্ছা, ম্যাম। ওকে। দেন আমরা অর্গানাইজেশনটা দেখি। কমপ্লেক্স 1 এখানে কি আছে? কমপ্লেক্স 1টাকে আমরা আবার বলতে পারি যে NADH কোএনজাইম কিউ রিডাক্টেজ অর NADH ডিহাইড্রোজেনেজ কমপ্লেক্সেস। তার মানে এখানে NADH ডিহাইড্রোজেনেজ এনজাইম আছে আর সাথে আরো তার প্রস্থেটিক কিছু গ্রুপ আছে, সেই জন্য আমরা বলেছি কমপ্লেক্স। মেইন যে কম্পোনেন্টটা এনজাইমেটিক পার্ট সেটা হলো NADH লিঙ্ক ডিহাইড্রোজেনেজ। দেন আমাদের আছে কমপ্লেক্স 2, সেটা হলো আমরা বলেছি সাকসিনেট কিউ রিডাক্টেজ। এখানে যে সাবস্ট্রেট থাকবে সেটা হলো সাকসিনেট। তারপরে হলো কমপ্লেক্স 3, সেটা হলো সাইটোক্রোম রিডাক্টেজ। এই সাইটোক্রোম রিডাক্টেজ এখানে কি কি আছে? এখানে আছে তোমার প্রস্থেটিক গ্রুপ হিসাবে আছে আয়রন সালফার প্রোটিনস, দেন সাইটোক্রোম বি এন্ড সাইটোক্রোম C1, আর প্রত্যেকের সাথে আমার হিম গ্রুপ আছে। দেন আছে কমপ্লেক্স 4, সেটা হলো সাইটোক্রোম অক্সিডেজ। সাইটোক্রোম অক্সিডেজ একটা এনজাইম, এখানে আমার আয়রন না থেকে এখানে আছে, এবং এটা দুইটা পার্ট আছে, একটা হলো সাইটোক্রোম A এন্ড সাইটোক্রোম A3। এই দুটো একসাথেই থাকে, একসাথে আমরা বলি সাইটোক্রোম অক্সিডেজ। এখানে
এই যে এনজাইমগুলি আছে, এই এনজাইমগুলি দেখবে প্রত্যেকেরই প্রস্থেটিক গ্রুপের সাথে আইদার আমার মেটাল হিসাবে আছে আয়রন অথবা কপার। এটা কেন আছে? কারণ আয়রনটা হলো ডাইভ্যালেন্ট মেটাল, কপারটা হলো ডাইভ্যালেন্ট মেটাল। আমরা যখন অক্সিজেন ইলেকট্রন ট্রান্সফার করব তখন এটা কি হবে, একবার রিডিউস হবে, একবার অক্সিডাইজ হবে। এই ডাইভ্যালেন্সি থাকার দরকার বলেই এখানে আমরা কম্পোনেন্ট হিসাবে আমরা এই আর কমপ্লেক্স 4 এ থাকে হলো সাইটোক্রোম অক্সিডেজ, এর সাথে থাকে হলো কপার। এরপরে আমরা নেক্সট স্লাইডে যাই। দেখো এখানে হলো সিকোয়েন্স, কিভাবে আমার ইলেকট্রন ট্রান্সপোর্টটা হচ্ছে। এখানে আমরা ইলেকট্রন যে সাবস্ট্রেট যাবে রিডিউসিং ইকুইভ্যালেন্ট, আমরা জানি ক্লিয়ার কাট দুইটা রিডিউসিং ইকুইভ্যালেন্ট যাবে রেসপিরেটরি চেইনের ভিতরে ঢুকবে। সেই দুইটা কি, একটা হলো NADH আর একটা হলো FADH2। এটা একদম ক্লিয়ার কাট কমপ্লিট, দুটো আমার রিডিউসিং ইকুইভ্যালেন্টই আমার রেসপিরেটরি চেইনে ঢুকবে। এখন যে দুটো ঢুকবে ওটার পাথওয়ে আলাদা। NADH ঢুকবে কমপ্লেক্স 1 দিয়ে আর FADH ঢুকবে কমপ্লেক্স 2 দিয়ে। এই দুটো আমাদেরকে ক্লিয়ার কাট বুঝতে হবে। NADH যেটা ঢুকবে সেটা হলো আমার ঢুকবে কমপ্লেক্স 1 দিয়ে আর FADH ঢুকবে কমপ্লেক্স 2 দিয়ে। এখন এই যে NADH, এই NADH আমরা কিভাবে পেতে পারি? আমাদের যে মেটাবলিক ইন্টারমিডিয়েট আছে বিভিন্ন মেটাবলিক পাথওয়েতে, যেমন তোমার গ্লাইকোলাইসিস, সাইট্রিক সাইকেল, তারপরে বিটা অক্সিডেশন, এই সমস্তগুলি যে মেটাবলিক ইন্টারমিডিয়েট আছে তার মধ্যে এইগুলি দিয়ে আমরা পাই, যেমন গ্লিসারল 3 ফসফেট, আইসোসাইট্রেট, ম্যালেট, গ্লুটামেট, বিটা হাইড্রক্সি অ্যাসাইল কোয়ে। এই সমস্ত মেটাবলিক ইন্টারমিডিয়েট যখন ট্রান্সফর্ম হয় একটা থেকে আরেকটাতে, ওই সময় আমরা এই অক্সিডাইজড কোএনজাইমটা রিডিউসড হয়ে যায়, তখন আমরা পাই NADH। অক্সিডাইজ NAD থেকে পাই NADH, এবং সেই NADH-টাই এবং আরো আছে, এখানে আছে দেখুন পাইরুভেট, আলফা কিটোগ্লুটারেট। পাইরুভেট তোমরা জানো, পাইরুভেট থেকে যখন অ্যাসিটাইল কোয়ে হয় তখন তোমরা তো পড়েছো গ্লাইকোলাইসিস। তারপরে হলো আলফা কিটোগ্লুটারেট, এটা তোমার TCA সাইকেলের একটা কম্পোনেন্ট পার্ট। এই সবগুলি থেকেই আমরা আলটিমেটলি পাচ্ছি রিডিউসড কোএনজাইম NADH, এবং এইটা সরাসরি ঢুকছে হলো কমপ্লেক্স 1। সেখানে তার দুইটা প্রস্থেটিক গ্রুপ আছে, FMN এন্ড ফেরাস সালফেট কম্পোনেন্ট। প্রথমে সে FMN কে দেয়, তারপর সেখান থেকে আসে ফেরাস সালফেট। সেই ফেরাস সালফেট তার রিডিউস ইলেকট্রনটা ট্রান্সফার করে দেয় কোএনজাইম Q কে। কোএনজাইম Qটা হলো ক্যারিয়ার হিসেবে কাজ করে। সে কমপ্লেক্স 1 থেকেও তোমার নিচ্ছে, ইলেকট্রন নিচ্ছে, আবার কমপ্লেক্স 2 থেকেও নিচ্ছে, নিয়ে আলটিমেটলি সে দিচ্ছে কমপ্লেক্স 3 কে। এখন কমপ্লেক্স 2 দিয়ে কে ঢুকছে? FADH2, এবং তার যে সাবস্ট্রেট গুলি আছে সেটা হলো, যেমন দেখো সাকসিরেট, অ্যাসাইল কোয়ে, গ্লিসারল 3 ফসফেট, এইগুলি হলো তার সাবস্ট্রেট। এই সাবস্ট্রেট গুলি আমরা পাচ্ছি হলো মেটাবলিক পাথওয়েতে, বিটা অক্সিডেশন, তারপরে হলো সাইট্রিক অ্যাসিড সাইকেল, এগুলিতে পাচ্ছি। এখান থেকে FADH সরাসরি ঢুকে গেল কমপ্লেক্স 2, এবং তার সাথে প্রস্থেটিক গ্রুপ আছে তোমার আয়রন সালফার কম্পোনেন্ট, সে সেটা ক্যারি করে নিয়ে দিয়ে দিল কোএনজাইম Q কে। তাহলে আলটিমেটলি কোএনজাইম Q acts as a carrier for electron, এবং সে রিসিভ করতেছে ইলেকট্রন কোথা থেকে? ফ্রম কমপ্লেক্স 1 দিল কে NADH, ফ্রম কমপ্লেক্স 2 দিল FADH2। যেখান থেকে সে পাক না কেন সে আলটিমেটলি দেবে কমপ্লেক্স 3 কে। কমপ্লেক্স 3 কে দিলে পরে কমপ্লেক্স 3 এর ভিতরে আমার কি কি কম্পোনেন্ট আছে সেটা এখানে আছে, আমার প্রস্থেটিক গ্রুপ আয়রন সালফার কম্পোনেন্ট, আর আছে হলো আমার সাইটোক্রোম B এন্ড সাইটোক্রোম C1। এইভাবে ওরা সিরিয়ালি ইলেকট্রন গুলি যাবে, আলটিমেটলি C1 এ গেল। C1 এ যাওয়ার পরে সেখান থেকে ইলেকট্রনটাকে ক্যারি করবে কে? সাইটোক্রোম C। ও একটা ক্যারিয়ার, সে ক্যারি করে সরাসরি কমপ্লেক্স 3 থেকে কমপ্লেক্স 4 এ যেতে পারবে না ইলেকট্রন, মাঝখানে আমার একটা ক্যারিয়ার লাগবে, সেই ক্যারিয়ারটা হলো সাইটোক্রোম C। দেন সেই সাইটোক্রোম C আলটিমেটলি দিবে আমাকে কমপ্লেক্স 4 কে। যে কমপ্লেক্স 4 এর মধ্যে কম্পোনেন্ট আছে সাইটোক্রোম A এন্ড সাইটোক্রোম A3।
তারপরে এখান থেকে ফাইনাল অ্যাকসেপ্টর অক্সিজেন, হাফ মলিকুল অফ অক্সিজেন কম্বাইন হয়ে আমার ওয়াটার তৈরি করবে। তাহলে আমরা এই যে সিরিজটা দেখলাম, সিকোয়েন্সটা দেখে আমরা বুঝতে পারলাম যে ইলেকট্রন আমার ঢুকছে আইদার কমপ্লেক্স 1 দিয়ে অথবা কমপ্লেক্স 2 দিয়ে, ঢুকে আলটিমেটলি সে পাথওয়েগুলি কি, তার কমপ্লেক্স 3, দেন কমপ্লেক্স 4, দেন ফাইনালি অক্সিজেনের কাছে গিয়ে সে তৈরি করলো ওয়াটার। এখন এই যে পথেতে যে ইলেকট্রন ট্রান্সফার হলো, এই ট্রান্সফারের পথে কি হচ্ছে, কিছু এনার্জি রিলিজ হচ্ছে। দেখো এখানে আছে প্রোটন পাম্পড আউট হয়ে যাচ্ছে, এখান থেকে যাচ্ছে 4টা প্রোটন পাম্পড আউট হচ্ছে, যখন কমপ্লেক্স 1 থেকে যাচ্ছে কমপ্লেক্স 2 তে কোএনজাইম কিউ তে, আবার 3 থেকে যখন 4 এ যাচ্ছে তখন দেখো 4টা প্রোটন পাম্পড আউট হচ্ছে, আবার যখন 4 থেকে যাচ্ছে ফাইনালি অক্সিজেন, সেখানে যাচ্ছে হলো 2টা প্রোটন। টোটালি আমার 3টা প্রোটন এখান থেকে যাচ্ছে, কমপ্লেক্স 1, কমপ্লেক্স 3 এন্ড কমপ্লেক্স 4 বাইরে চলে যাচ্ছে। বাইরেটা হলো ইন্টারমেমব্রেন স্পেস, এখানে যাচ্ছে। এখন এখানে যাওয়ার ফলে কি হয় দেখো, এখানে যাওয়ার ফলে কি হয়, এই যে আমরা এখানে ফ্লো চার্ট দিয়ে দেখালাম কমপ্লেক্স 1, 3 এন্ড 4, এই 3টা কমপ্লেক্স দিয়েই আমার প্রোটন পাম্পড আউট হচ্ছে, গিয়ে যাচ্ছে কোথায়, এটা হলো ইন্টারমেমব্রেন স্পেস। এখানে কি করছে, গিয়ে সে এখন এখানে আমার একটা প্রোটন একটা সার্কিট তৈরি করছে, এবং এই দুইটা, এটা ইনার সাইড এবং আউটার সাইড, এই তোমার ইনার মেমব্রেনের এই দুইটার ভিতরে একটা ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টের তৈরি করছে, ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে, যার ফলে আমার হাইড্রোজেনটা আবার ফাইনালি, যেখানে এখানে কনসেন্ট্রেশন কম এখানে বেশি, সে অ্যাকর্ডিং টু কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট সে চলে আসতেছে ভিতরে। এই যে ভিতরে আসে, সেই ভিতরে আসার যে কম্পোনেন্ট, সেটাকে আমরা বলেছি যে প্রোটিন মলিকুল। তোমরা মাইটোকন্ড্রিয়ার যে স্ট্রাকচার আছে, স্ট্রাকচারে দেখেছিলে যে ইনার মেমব্রেনটা স্ট্রাকচার, এই দেখো স্ট্রাকচার এখানে যে আউটার মেমব্রেন, এটা হলো ইনার মেমব্রেন। ইনার মেমব্রেনে দেখো এই যে ক্রিস্টি আছে, তো তোমরা সবাই জানো, এবং তার ভিতরে এই যে ললিপপের মতো কিছু স্ট্রাকচার আছে, এটাকে আমরা বলি ফসফোরাইলেটিং সাব ইউনিট, প্রোটিন ইউনিট, এগুলি প্রোটিন দিয়ে তৈরি। এই ফসফোরাইলেটিং সাব ইউনিটের ভিতর দিয়ে আমার ওই হাইড্রোজেন আয়নটা পাম্পড আউট করার ফলেই আমার এটিপি জেনারেট হচ্ছে। সেটা কিভাবে হচ্ছে, আমরা আবার আগের ছবিতে যাই। এই যে দেখো ললিপপের মতো স্ট্রাকচার, যেটা ফসফোরাইলেটিং সাব ইউনিট আমরা বলেছিলাম, তার 2টা পোর্শন থাকে, একটা হলো হেড এন্ড আর একটা হলো স্টক। হেড এন্ডটা হলো বাইরে প্রোটিউড থাকে ম্যাট্রিক্সে, এটাকে আমরা বলি F1 পোর্শন, আর FO যেটা হলো তার স্টক, সেটা মেমব্রেনে ইমবেডেড করা থাকে। আমার প্রোটন গ্রেডিয়েন্ট তৈরি হওয়ার পরে হাইড্রোজেন আয়নটা এই FO থেকে F0 তে আসে। F0 যেটা প্রোটিন কম্পোনেন্ট, সে তার একটা এনজাইমেটিক বা ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি আছে, সেটা হলো সে কিভাবে কাজ করে, সেটা হলো এটিপি সিনথেজ এনজাইমেটিক একটা অ্যাক্টিভিটি আছে। এই ম্যাট্রিক্সের ভিতরে প্রচুর পরিমাণে আমার এডিপি আছে, ইনঅর্গানিক ফসফেট আছে, ও এই দুইটাকে ফসফোরাইলেট করে এডিপির সাথে একটা ইনঅর্গানিক ফসফেট কম্পোনেন্ট যোগ করে দিবে, তার মানে ফসফোরাইলেশন হয়ে তৈরি করছে এটিপি। এবং এইটা করার জন্য যে এনার্জিটা দরকার, সেই এনার্জিটা পাচ্ছে এই প্রোটন পাম্পের মধ্যে। এই যে হাইড্রোজেন আয়নটা পাম্পড আউট হচ্ছে, প্রোটন পাম্প হচ্ছে, সেই পাম্পিং অ্যাক্টিভিটি থেকে সে এনার্জাইজড হয়ে এই এনজাইমেটিক অ্যাক্টিভিটিটা হচ্ছে, এটিপি তৈরি হচ্ছে। এইটাকে আমরা বলেছি ফসফোরাইলেশন। এবং এখানে দেখো এই কমপ্লেক্স 1 দিয়ে রিডিউসড কোএনজাইম ঢুকেছে, NADH ঢুকে ইলেকট্রন দিয়ে সে অক্সিডাইজড হয়ে গেছে, NAD হয়ে গেছে। এই প্রসেসটা হলো অক্সিডেশন। সেজন্য আমরা বলি যে এই যে রেসপিরেটরি চেইনের যে কমপ্লেক্স, এখানে দুটো বায়োকেমিক্যাল রিঅ্যাকশন হয়, সেটা হলো অক্সিডেশন এন্ড ফসফোরাইলেশন। এই জন্য আমরা বলি এটা কাপল রিঅ্যাকশন, অক্সিডেটিভ ফসফোরাইলেশন। তাহলে থ্রু অক্সিডেটিভ ফসফোরাইলেশন আমরা পাচ্ছি এটিপি, আমাদের
এনার্জি কারেন্সি অফ দ্য সেল। আমরা যখন বলি যে হোয়াট আর দ্য সোর্সেস অফ এটিপি, আমরা তখন অ্যান্সারে বলি যে দুটো লেভেলে এটিপি তৈরি হয়। নাম্বার ওয়ান, অক্সিডেটিভ ফসফোরাইলেশন, সেটা হলো রেসপিরেটরি চেইন লেভেল। আরেকটা হলো সাবস্ট্রেট লেভেল, সেটা সরাসরি ডিফারেন্ট মেটাবলিক পাথওয়েতে একটা সাবস্ট্রেট যখন কনভার্ট হয়ে আরেকটা প্রোডাক্ট তৈরি হয়, সরাসরি এটিপি তৈরি হয়, সেটা হলো সাবস্ট্রেট লেভেল। আর যেটা তৈরি হয় তোমার এই প্রসেসে থ্রু রেসপিরেটরি চেইন, সেটাকে আমরা বলি অক্সিডেটিভ ফসফোরাইলেশন। তোমরা কি বুঝতে পেরেছো এই ইয়েস ম্যাডাম। ম্যাডাম লাস্টের যে এটিপি উৎপাদনের প্রক্রিয়াটা আরেকবার বলবেন, যে যদি আমাদের জিজ্ঞেস করা হয় যে এটিপি কোথা থেকে পায়, তখন আমরা কিভাবে কথাটা বলবো, আরেকবার বললে ভালো হতো। আচ্ছা, তোমার যদি তোমাদেরকে বলে হোয়াট আর দ্য সোর্সেস অফ এটিপি, তুমি বলবে দুটো লেভেলে, টু লেভেল। এটিপি সোর্স হলো এটিপি প্রোডিউস ইন টু লেভেল। নাম্বার ওয়ান, রেসপিরেটরি চেইন লেভেল অথবা অক্সিডেটিভ ফসফোরাইলেশন লেভেল, আর একটা হলো সাবস্ট্রেট ফসফোরাইলেশন, সাবস্ট্রেট লেভেল। একটা হলো সাবস্ট্রেট লেভেল। সাবস্ট্রেট লেভেলটা কি? ডিফারেন্ট মেটাবলিক পাথওয়েতে সরাসরি সাবস্ট্রেট থেকে তৈরি হচ্ছে, সরাসরি সাবস্ট্রেট কনভার্ট হয়ে যখন আরেকটা প্রোডাক্ট হয় তখন একটা এটিপি তৈরি হয়। আর রেসপিরেটরি চেইন লেভেল, সেখানে অক্সিডেটিভ ফসফোরাইলেশনের মাধ্যমে হচ্ছে এটিপি। মেইন সোর্সটাই হলো আমাদের রেসপিরেটরি চেইন লেভেল, আর খুব অল্প পরিমাণে পাই আমরা সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশনে। থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা, এই প্রসেসটা তো বুঝেছো। এটাকে আমার বলে হলো কেমিও অসমোটিক থিওরি। এই যে থিওরিটা, যে একটা কেমিক্যাল গ্রেডিয়েন্ট তৈরি হলো, ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট তৈরি হলো। কেন তৈরি হলো? ইলেকট্রনগুলি মুভ করতে পারলো থ্রু কমপ্লেক্স 1, 3 and 4, মুভ করে আমার প্রোটন গ্রেডিয়েন্ট তৈরি করলো একটা, যার ফলে আবার আমার প্রোটনটা আসলো কোথায়? থ্রু ফসফোরাইলেটিং ইউনিট দিয়ে ভিতরে প্রবেশ করার ফলে এখানে আমার একটা এনজাইমেটিক অ্যাক্টিভিটি হলো, ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি, এটা হলো এটিপি সিনথেস। সে ম্যাট্রিক্সের ভিতরে প্রচুর পরিমাণ আছে আমার এডিপি এন্ড ইনঅর্গানিক ফসফেট, তাদেরকে সে কম্বাইন করে ফসফোরাইলেশন করে ফাইনালি তৈরি করলো এটিপি। এই যে আমার ইলেকট্রন ট্রান্সপোর্ট হচ্ছে, এখানে তো আমার এই এনার্জিটা ক্যাপচার হলো এটিপি, আর বাকি যে এনার্জি থাকে যেটা ক্যাপচার হয় না এটিপি হিসাবে, সেটা রিলিজ হয় হিট হিসাবে। যার কারণে খাওয়া দাওয়ার পরে আমাদের কিছুক্ষণ পরে দেখবে আমাদের একটু বডি টেম্পারেচারটা বাড়ে, একটু গরম লাগে। ওটা হলো মেটাবলিজমের জন্য যে এনার্জিটা ক্যাপচার হয় না, সেটা রিলিজ হয় অ্যাজ হিট। এটুকু বুঝতে পেরেছো? ইয়েস ম্যাডাম। আচ্ছা, এখন তোমাদের নেক্সট সেটা হলো যে কিছু ইনহিবিটরস আছে রেসপিরেটরি চেইনের ভিতরে, কিছু ইনহিবিটরস আছে, মানে কিছু পয়জন আছে। দেখো আমরা অনেক সময় দেখি যে ইনসেকটিসাইড খেয়ে আসে, মারা যাচ্ছে, অথবা আমরা যেটা বলি ক্লাসিক পয়জন, কার্বন মনোক্সাইড, সায়ানাইড, এগুলিতে মারা যায় পেশেন্ট। কিভাবে মারা যায়? তারা এই যে সেলুলার রেসপিরেশনটা বন্ধ করে দেয়। এই যে দেখো এখানে আমাদের ফ্লো চার্ট আছে, যে কমপ্লেক্স 1, 2, 3, 4, এটা বিভিন্ন জায়গায় এই যে দেখো নেগেটিভ সাইন দিয়ে, এগুলি হলো ইনহিবিটরস। এইগুলি যদি আমাদের বডিতে ইন্ট্রোডিউস করা হয়, তাহলে এই সমস্ত পয়েন্টে গিয়ে ওরা এই প্রসেসটাকে বন্ধ করে দেয়। সেই জন্য তাকে বলা হয় ইনহিবিটরস অফ রেসপিরেটরি চেইন। তোমরা অ্যাজ এ হোল ইনহিবিটরস হিসেবে নাম মুখস্থ করতে পারো। আবার কেউ যখন অনেক ভালো করো, তখন আমরা জিজ্ঞেস করি যে তোমরা কি সাইট হিসাবে বলতে পারো কোন সাইটে কোন ইনহিবিটরটা কাজ করে? তাহলে তোমরা সাইট হিসাবেও পড়তে পারো। আর যদি সেটা মনে না থাকে, তাহলে অ্যাজ এ হোল যে অ্যামোবারবিটাল, রোটিনল, যেটা ইনসেকটিসাইড, তারপরে হলো এন্টিমাইসিন, ক্লাসিক পয়জন, এই যেগুলি তোমরা একটা লিস্ট হিসাবেও পড়তে পারো, যে দিজ আর দ্য রেসপিরেটরি চেইন ইনহিবিটরস। এখন দেখো এখানে একটা টার্ম আছে আনকাপলার্স। এই দেখো আনকাপলার্স, ওরাও কিন্তু ইনহিবিশন দিচ্ছে। সেটা কি? যে এখানে রেসপিরেটরি চেইনে আমাদের দুটো রিঅ্যাকশন একসাথে হচ্ছে, যেটাকে আমরা বলছি কাপল রিঅ্যাকশন, অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এখন যদি কোনো একটা রিঅ্যাকশন বন্ধ করে দিতে পারি আমরা, আইদার অক্সিডেশন অর ফসফোরাইলেশন, তাহলে টোটাল প্রসেসটাই বন্ধ হয়ে যাবে।
আলটিমেটলি আমার সেলুলার রেসপিরেশন বন্ধ হয়ে যাবে, এটিপি তৈরি হবে না। এই যে সমস্ত সাবস্টেন্স দিয়ে আমরা এই আনকাপলিং করতে পারি তাদেরকেই আমরা বলি আনকাপলার্স অফ রেসপিরেটরি চেইন। তার মধ্যে ইম্পর্টেন্ট আমরা বলি যে 2,4-ডিনাইট্রোফিনল আছে, তারপরে আছে তোমার ক্লোরোকার্বোমাইল সায়ানাইড ফিনাইল হাইড্রোজেন আছে, সিসিসিপি, এরকম কমন কিছু আছে। যদি নাম মনে না থাকে জাস্ট বলে দিবা আনকাপলার্স অফ রেসপিরেটরি চেইন। বুঝতে পেরেছো? রেসপিরেটরি চেইন নিয়ে তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে বলো। ম্যাডাম এই আনকাপলার্স যে কথাটা বললেন, আনকাপলার্স এর মাধ্যমে পুরো ওই প্রসেসটাই থেমে যাবে নাকি প্রত্যেকটা ইনহিবিটরে যে কোনো একটা কাজ করলে পুরো প্রসেস থেমে যাবে? না, পুরো প্রসেসটাই থেমে যাবে। দেখো এখানে দেখো আনকাপলার্স হিসাবে আছে, এটা কমপ্লেক্স 1 কে ইনহিবিট করছে। সো কমপ্লেক্স 1 যদি ইনহিবিট করে ফেলে আলটিমেটলি টোটাল প্রসেসটাই বন্ধ হয়ে যাবে। আবার এখানে দেখো আনকাপলার্স আছে, সে কমপ্লেক্স 3 কেও ইনহিবিট করতে পারে, 4 কেও ইনহিবিট করতে পারে। তাহলে 3 কে ইনহিবিট করলেও 4 এ আর ইলেকট্রন আসবে না, আবার 4 কে যদি ইনহিবিট করে তাহলেও আর ইলেকট্রন যাবে না ফাইনাল ডেস্টিনেশনে। ফাইনাল ডেস্টিনেশন পর্যন্ত এই যে পথটা 1, 2, 3, 4 আপ টু অক্সিজেন, অক্সিজেন হলো ফাইনাল ডেস্টিনেশন। এই অক্সিজেন পর্যন্ত যদি না আসতে পারে তাহলে আমার প্রসেসটা বন্ধ হয়ে যাবে। সেটা তোমার এই 1 নম্বরেও বন্ধ হতে পারে, 2 নম্বরেও হতে পারে, 3 নম্বরেও হতে পারে, 4 নম্বরে হতে পারে। যে কোনো একটা জায়গায় যদি তুমি তাকে স্টপ করে দিতে পারো তাহলে আমার এটিপি সিনথেসিস বন্ধ হয়ে যাবে। কারণ এটা হলো ফ্লো শুরু হবে কমপ্লেক্স 1 থেকে, সে মানে কোনো বাধা না পেয়ে যতক্ষণ পর্যন্ত সে অক্সিজেনে যেতে না পারবে ততক্ষণ পর্যন্ত এটিপি জেনারেশন করতে পারবে না। এই টোটাল প্রসেসটার ফলেই আমার এটিপি হবে। কাজেই পথে যেখানেই বাধা পাক ওখানেই আমার বন্ধ হয়ে যাবে। সাইট হিসেবে জিজ্ঞেস করলে এটা কিভাবে বলবো? এই যে যেমন হাইড্রোজেন সালফাইড, কার্বন মনোক্সাইড, সায়ানাইড, এটা কাকে বন্ধ করছে? কমপ্লেক্স 4 কে, এটা এইটাকে ইনহিবিট করছে। আবার দেখো এন্টিমাইসিন, ব্রিটিশ অ্যান্টিলুইস, এটা হলো তোমার ওয়্যার গ্যাসের একটা অ্যান্টিডোট, এটা বন্ধ করছে কমপ্লেক্স 3 কে। তারপরে এখানে আছে তোমার এই যে অ্যামোবারবিটাল, রোটিনল, তারপরে যে অ্যান্টিবায়োটিক আছে পিক্সিসিন এ, এগুলি বন্ধ করছে কমপ্লেক্স 1 কে। এরকম আর কি তুমি বইয়ের মধ্যেও দেখবে কমপ্লেক্স 1, 2, 3 করে দেওয়া আছে। আবার এই ফ্লো চার্টের দেখলেও বুঝতে পারবে যে কোথায় কাজ করছে, অ্যারো দিয়ে দিয়ে বোঝানো আছে। তো ফ্লো চার্টটা দেখো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা রেসপিরেটরি চেইন থেকে তোমাদের আর কোনো কনফিউশন? রেসপিরেটরি চেইন কিন্তু ইচ এন্ড এভরিওয়ান কে অ্যানসার করতে হবে। রেসপিরেটরি চেইন কি থেকে প্রত্যেককে প্রশ্নের অ্যানসার করতে হবে, কারণ এটা হলো বেসিক, আমাদের মেটাবলিজমের বেসিক জিনিস। এখন দেখো আরেকটা ব্যাপার, সেটা হলো এই যে NADH, যদি আমার রিডিউসিং ইকুইভ্যালেন্ট NADH হয় তাহলে আমার এই ইলেকট্রন ট্রান্সপোর্ট হলো এখান থেকে ফাইনালি যাবে, সে সবগুলি কমপ্লেক্সকে কভার করবে। তার ফলে আমার তৈরি হবে এটিপি। আগে আমরা বলতাম যে এটিপি তৈরি হয় কয়টা? 3টা, 3 এটিপি, কিন্তু এখন আমরা বলি 2.5। আবার যদি তৈরি হয় তোমার FADH যায়, সে কমপ্লেক্স 2 দিয়ে ঢুকবে, সে একটা বাইপাস করে গেল, কমপ্লেক্স 1 এর ভিতরে কাজ করলো না, তখন তৈরি হবে 2টা। আর এখন আমরা বলি 1.5। ম্যাম আরেকবার বলেন। দাঁড়াও তোমাদেরকে ছবিটা দেখাচ্ছি আমি। এই যে দেখো এখানে আমার এই যে কমপ্লেক্স 1, 2, 3 এরকম আছে না, এখান থেকে এই যে দেখছো এটিপি তৈরি হচ্ছে। এখানে আমরা বলি যে এটিপি জেনারেশনের সাইট। এখানে যে কমপ্লেক্স 1 থেকে যখন কমপ্লেক্স 2 তে যাবে তখন একটা এটিপি তৈরি হবে, 2 থেকে যখন 3 তে যাবে তখন একটা,
3 থেকে যখন 4 এ যাবে তখন একটা এটিপি তৈরি হবে। এখন রিডিউসিং ইকুইভ্যালেন্ট যদি কমপ্লেক্স 1 দিয়ে ঢোকে তাহলে 3টা এটিপি সে তৈরি করতে পারবে। কিন্তু কেউ যদি FADH2 যেটা ঢুকছে কমপ্লেক্স 2 দিয়ে, সে যদি এখান থেকে ঢোকে তাহলে তার সাইট আছে 2টা, তার মানে সে 2টা তৈরি করবে। তাহলে আমার সাবস্ট্রেট হিসেবে রেসপিরেটরি চেইনে যখন NADH ঢুকবে তখন আমি এটিপি পাবো 3টা না পাই না আমরা হিসাবে এনার্জি হিসাবে বলি 2.5, আর যখন আমার FADH2 ঢুকে তখন 2টা, কিন্তু 2টা না বলে এখন আমরা বলি 1.5 এটিপি। তাহলে NADH ঢুকলে 2.5 আর FADH2 ঢুকলে 1.5। কেন? কারণ FADH 3টা কমপ্লেক্সকে কভার করছে ওর সাইডগুলি, আর NADH আর FADH একটা বাইপাস করে যাওয়ার ফলে তার এটিপি তৈরিটা কম হচ্ছে। এখন বুঝতে পেরেছো? ম্যাডাম 0.5 কেন বাদ দেওয়া হলো? 0.5 কেন বাদ দাও ম্যাডাম? বাদ দেওয়া হলো ওই যে আমরা যে দেখি যে একটা ফসফোরাইলেশন হলে আমাদের কত এনার্জি আমরা পাই, 7.3 কিলো যে এরকম আমরা পাচ্ছি এনার্জি। তখন ওই এনার্জি ক্যালকুলেট করে দেখা যায় যে 3টে এটিপির যে এনার্জি ঠিক অতটা এনার্জি আমরা পাই না, একটু কম পাই। এই জন্য আমরা এখন বলি 2.5 এনার্জি ক্যালকুলেট করে, ভোল্টেজ ক্যালকুলেট করে। বুঝতে পেরেছো? ইয়েস ম্যাডাম। আচ্ছা, ম্যাম এর আগে ম্যাট্রিক্সের মধ্যে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পাওয়ার জন্য ওর মধ্যে হাইড্রোজেন আয়ন প্রবেশ করতো ম্যাট্রিক্সের ক্ষেত্রে? ম্যাট্রিক্সের ভিতরে যে প্রোটনগুলি ইলেকট্রন যখন ট্রান্সফার হতো ওটা ট্রান্সফার হয়ে ইনার মেমব্রেন স্পেসে যেত, যেটা এই যে দেখো এই যে এখানে আমার তো এই যে ইলেকট্রন ট্রান্সফার হওয়ার ফলে আমার এখানে যে কনসেন্ট্রেশন সেটা সরাসরি নরমালি এই ইনার মেমব্রেন দিয়ে ইলেকট্রন ট্রান্সপোর্ট করতে পারে না, এটা একটা হাইলি সিলেক্টিভ মেমব্রেন, কিন্তু এই কমপ্লেক্স গুলি দিয়ে যেতে পারে। সে তখন ফ্লো করে এখানে চলে যায়, এই 1 2 3 4 এটা দিয়ে যায়। যখন চলে যায় এখানে বাইরে তখন এই ইনার সাইড আর আউটার সাইডের ভিতরে একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের তৈরি হয়, এখানে বেশি এখানে কম, যার ফলে হায়ার কনসেন্ট্রেশন যেহেতু এখান থেকে সে আবার ভিতরে যায়, এবং ভিতরে যায় সেটা হলো এই যে ফসফোরাইলেটিক ইউনিটের ভিতর দিয়ে যায়, যার ফলে এটা এনজাইমেটিক অ্যাক্টিভিটিটা ক্লিক করে। এখানে একটা ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি আছে, ও ক্লিক করেই এডিপি কে ফসফোরাইলেট করে এটিপি তৈরি করে। এখন বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম, আচ্ছা, বুঝছি। তাহলে আমরা আমাদের নেক্সট টপিকে যাই। আজকে আমার যেটা পড়ানোর কথা ছিল তোমাদের লাইপোপ্রোটিন মেটাবলিজম, লিপিড ট্রান্সপোর্ট এন্ড লাইপোপ্রোটিন মেটাবলিজম। তাহলে রেসপিরেটরি চেইন সম্পর্কে তোমাদের তো আর কোনো কথা নাই, আছে? আর কিছু জানার আছে? তোমাদের রেসপিরেটরি চেইন থেকে আর কিছু জানার আছে? না ম্যাম, আজকেরটা বুঝছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট টপিকে যাই, সেটা হলো লিপিড ট্রান্সপোর্ট এন্ড লাইপোপ্রোটিন মেটাবলিজম। এখন আসো, লিপিড ট্রান্সপোর্ট বলতে আমরা কি বুঝি? লিপিড ট্রান্সপোর্ট হলো যে আমরা ফ্যাটকে আমরা বিভিন্ন থ্রু ব্লাড আমরা বিভিন্ন টিস্যুতে নিয়ে যাব ফর ইউটিলাইজেশন। এখন আমরা জানি যে ফ্যাটটা হলো তোমার হাইড্রোফোবিক একটা সাবস্টেন্স, সেটা ইনসলুবল ওয়াটার। সো এটাকে কেমন করে নিয়ে যাব, ট্রান্সপোর্ট করব? এটাকে ট্রান্সপোর্ট করার জন্য আমরা যে ক্যারিয়ার হিসেবে একটা ইউজ করি, যে হলো ওয়াটার সলিউবল হবে, সেই ক্যারিয়ারটার নাম হলো লাইপোপ্রোটিন। লাইপোপ্রোটিনটাই, এই লাইপোপ্রোটিন স্ট্রাকচার যেটা তৈরি হচ্ছে, এই লাইপোপ্রোটিনটাই হলো আমার একটা ওয়াটার সলিউবল একটা কম্পোনেন্ট, একটা সাবস্টেন্স। সে আমার এই ইনসলিউবল লিপিড গুলিকে ট্রান্সফার করে নিয়ে যাচ্ছে, ক্যারিয়ার হিসেবে কাজ করছে। এখন সে কোথা থেকে লিপিড নিয়ে যায়? প্রথম হলো আমাদের ডায়েটারি লিপিড। আমরা যে লিপিড হিসেবে যে খাবার খাই, ডায়েটারি লিপিড ম্যাক্সিমামে আমরা খাই 90% আমাদের ডায়েটে যে লিপিড থাকে সেটা হলো ট্রাইঅ্যাসাইল গ্লিসারল, আর 10% হলো আমরা কোলেস্ট্রল হিসেবে খাই বা কোলেস্ট্রল স্টার।
এই সবগুলিকেই সে নিয়ে যায় ইন্টেস্টাইন থেকে। কোন লাইপোপ্রোটিনটা নিয়ে যায় সেটার নাম হলো কাইলোমাইক্রন। আর লিভারে যে লিপিডটা সিনথেসিস হয় সেই লিপিডটা নিয়ে যাচ্ছে পেরিফেরাল টিস্যুতে, সেটা নিয়ে যাচ্ছে হলো ভিএলডিএল। এই ভিএলডিএল নিয়ে ডিফারেন্ট টিস্যুতে গিয়ে অ্যাকর্ডিং টু বডি নিড, যদি এনার্জি দরকার হয় তখন সে অক্সিডেশন হয়, যেটাকে আমরা বলি বিটা অক্সিডেশন। আর যদি আমার বডি নিড না থাকে তাহলে সে এডিপোজ টিস্যুতে গিয়ে স্টোরেজ হয়। এটা হলো আমার লিপিড ট্রান্সপোর্ট। এখন এই লিপিড ট্রান্সপোর্টের যে ক্যারিয়ার লাইপোপ্রোটিন, তো লাইপোপ্রোটিন মেটাবলিজম পড়ার আগে তো আমার লাইপোপ্রোটিন সম্পর্কে একটু জানতে হবে। তোমাদের মনে আছে কিনা আমি জানি না। লাইপোপ্রোটিন সম্পর্কে মনে আছে? লাইপোপ্রোটিনটা একটা কমপ্লেক্স লিপিড। সেখানে দেখো স্ট্রাকচারটা এরকম। তো তার এখানে কি কি কম্পোনেন্ট আছে? লিপিড কম্পোনেন্ট আর হলো প্রোটিন কম্পোনেন্ট। তো লিপিড কম্পোনেন্টটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি, সেটা হলো একটা পেরিফেরাল লিপিড আর একটা হলো কোর লিপিড। আর প্রোটিন কম্পোনেন্টটাকে আমরা আলাদা একটা নাম বলি, সেটা বলি আমরা অ্যাপোলাইপোপ্রোটিন আর অ্যাপোপ্রোটিন। এটাকেও দুইটা ভাগে ভাগ করি আমরা। দুইটা টাইপ আছে, একটা হলো স্ট্রাকচারাল অ্যাপোপ্রোটিন আর একটা হলো পেরিফেরাল অ্যাপোপ্রোটিন। স্ট্রাকচারাল অ্যাপোপ্রোটিন যে লাইপোপ্রোটিনের স্ট্রাকচারটা ইন্টিগ্রাল স্ট্রাকচার মেনটেন করবে, ইন্টিগ্রাল স্ট্রাকচার তৈরি করবে, এটা হলো স্ট্রাকচারাল অ্যাপোপ্রোটিন। আর পেরিফেরাল অ্যাপোপ্রোটিন সে স্ট্রাকচারাল কম্পোনেন্টের পার্ট না, বাট ফাংশনালি কম্পোনেন্ট পার্ট। তার ফাংশনালি অ্যাক্টিভ হওয়ার জন্য লাইপোপ্রোটিনকে এই পেরিফেরাল অ্যাপোপ্রোটিনটা দরকার হয়। আর লিপিড যে পোর্শন, তার দেখো যে পেরিফেরাল পোর্শনে যে লিপিডগুলি আছে সেটা হলো অ্যাম্পিপ্যাথিক লিপিড। অ্যাম্পিপ্যাথিক মিনস হাইড্রোফিলিক এন্ড হাইড্রোফোবিক পোর্শন দুইটাই থাকে। সেটা হলো ফসফোলিপিড এন্ড ফ্রি কোলেস্টেরল। ফসফোলিপিডের দেখো এই যে হেড এন্ডে ফসফেট থাকে, এটা হলো আমার হাইড্রোফিলিক। আর ফ্যাটি অ্যাসিড যেটা থাকে সেটা হলো আমার হাইড্রোফোবিক পোর্শন। আর ফ্রি কোলেস্টেরলের যেমন হাইড্রক্সিল গ্রুপ যেটা থাকে সেটা হলো আমার হাইড্রোফিলিক। আর যে আমার বাকি পোর্শনটুকু থাকবে সেটা হলো আমার হাইড্রোফোবিক। আর এটা হলো কোর লিপিড। কোর লিপিডের মধ্যে টোটালি আমার হাইড্রোফোবিক সমস্ত লিপিড পোর্শন থাকে। সেখানে আছে কি কি? আমার ট্রাইঅ্যাসাইল গ্লিসারল, কোলেস্টেরল স্টার, এখানে এই কোর লিপিডে এটা আছে। এবং এইটা যেহেতু প্রোটিনটা আমার হাইড্রোফিলিক এবং এইখানে যে পেরিফেরাল লিপিড আছে সেটাও আমার হাইড্রোফিলিক, বাইরের পোর্শনটা এই যে ও হেড এন্ড গুলি সবই হাইড্রোফিলিক পোর্শন আছে। দ্যাটস ওয়াই এটা ওয়াটার সলিউবল এবং ও পেটের ভিতরে করে আমার হাইড্রোফোবিক লিপিড গুলি ট্রান্সফার করতে পারে। এখন এই লাইপোপ্রোটিনের এই যে পেরিফেরাল অ্যাপোপ্রোটিন হিসেবে আমরা পাই, মনে আছে কিনা তোমাদের, অ্যাপো ই এন্ড অ্যাপো C2। অ্যাপো সি, এটা সির আবার সাবটাইপ আছে C2, কমনলি আমার C2 আসে। এবং এই স্ট্রাকচারাল অ্যাপোপ্রোটিন হিসেবে আমাদের আছে অ্যাপো বি কমন, সেখানে আবার দুইটা ভ্যারাইটি আছে, B100 এন্ড B48। আর আছে হলো অ্যাপো এ। এগুলি আমার স্ট্রাকচারাল অ্যাপোপ্রোটিন। লাইপোপ্রোটিনের ক্লাসিফিকেশন আমরা জানি অ্যাকর্ডিং টু ডেনসিটি। লাইপোপ্রোটিনের সবচেয়ে লাইট যেটা লেস ডেন্স সেটা হলো কাইলোমাইক্রন, তারপরে ভেরি লো ডেন্সিটি, তারপরে লো ডেন্সিটি, দেন হাই ডেন্সিটি। এখন ডেন্সিটি কিসের উপর ডিপেন্ড করছে? ডেন্সিটি ডিপেন্ড করছে এই প্রোটিন কোয়ান্টিটির উপরে। কোন লাইপোপ্রোটিনের প্রোটিন বেশি আর কোনটার কম। যার লিপিড বেশি প্রোটিন কম সে লেস ডেন্স, যার প্রোটিন বেশি লিপিড কম তা সে হলো হাইলি ডেন্স। এইভাবে আমরা তাদেরকে ক্লাসিফাই করেছি। আর একটা হলো সোর্স আছে, যে কোথা থেকে এই লাইপোপ্রোটিন গুলি তৈরি হচ্ছে। যেমন ইন্টেস্টাইনাল মিউকোসাল থেকে তৈরি হচ্ছে আবার কাইলোমাইক্রন এবং HDL, ওয়ান টাইপ অফ HDL। আর লিভার থেকে তৈরি হচ্ছে আমার VLDL এবং HDL। আর VLDL থেকে পাই আমি LDL। তাহলে সোর্স গুলিও আমরা আবার একটু দেখলাম যে সোর্স গুলি কি। এগুলি আমাদের পুরনো পড়া, তারপরে আমরা একটু দেখলাম। তাহলে আমরা ফাইনালি চলে যাই। তাহলে আমাদের
লিপিড ট্রান্সপোর্ট, আমরা এখানে দেখলাম যে ইন্টেস্টাইন থেকে লিপিড নিয়ে যাচ্ছে ডায়েটারি লিপিড কে কাইলোমাইক্রন। তাহলে কাইলোমাইক্রন কি করছে এখন সেটা দেখি আমরা। দেখো কাইলোমাইক্রন তৈরি হলো ইন্টেস্টাইনে তৈরি হচ্ছে। এখন ইন্টেস্টাইনে কাইলোমাইক্রন কিভাবে তৈরি হবে? কাইলোমাইক্রনের দুইটা পোর্শন আছে, একটা লিপিড পোর্শন, একটা হলো প্রোটিন পোর্শন। তোমরা জানো লিপিড সিনথেসাইজ হয় কোথায়? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে, আর প্রোটিন সিনথেসিস হয় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। তো কাইলোমাইক্রনের যে স্ট্রাকচারাল প্রোটিন অ্যাপোপ্রোটিন সেটা হলো B48। এই B48 এর নামটা কেন হলো? এখানে যেহেতু এটা প্রোটিন, তার মানে তার কি থাকবে? একটা জেনেটিক জিন থাকবে। এই অ্যাপোবি জিন যেটা আছে সেই জিনের 100% সেটা এক্সপ্রেস হয় না, সবগুলি জিনের সব ইনফরমেশন এক্সপ্রেস না হয়ে শুধু হয় হলো 48%। সেই কারণে তার নাম হলো ApoB48। তাহলে অ্যাপোবি যে জিন থাকে সেই জিনের এক্সপ্রেশন হয় 48%, এক্সপ্রেশন হয়ে যে অ্যাপোপ্রোটিনটা তৈরি হয় তার নাম হলো ApoB48। এই ApoB48 হলো কাইলোমাইক্রন স্ট্রাকচারাল অ্যাপোপ্রোটিন, তৈরি হলো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এবং তার যে প্রোটিন পোর্শন ট্রাইঅ্যাসাইল গ্লিসারল কোলেস্টেরল এস্টার এগুলি ফসফোলিপিড এগুলি সিনথেসিস হলো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তারপরে এই দুটা প্যাকেজিং হবে, তাদের অ্যাসেম্বল হবে কোথায়? গলজি অ্যাপারাটাসে। এবং এই যে অ্যাসেম্বল হবে প্যাকেজিং হবে সেটার জন্য লাগে হলো আমার ট্রাইঅ্যাসাইল গ্লিসারল ট্রান্সফার প্রোটিন। এটা আছে সেলের ভিতরেই। এইটা এই দুইটা পোর্শনকে অ্যাসেম্বল করে তৈরি করলো আমার কাইলোমাইক্রন। আলটিমেটলি সে সিক্রিটরি ভ্যাসিকুল হলো, হলে তারপরে সে চলে আসলো কোথায়? লিমফেটিক্সে থ্রো এন্ডোসাইটোসিসের মাধ্যমে সেটা আসলো লিমফেটিক্সের ভিতরে চলে আসলো। আসার পরে লিমফেটিক্সে যেটা আসলো সেটাকে আমরা বলি ন্যাসেন্ট কাইলোমাইক্রন। ন্যাসেন্ট কাইলোমাইক্রন কেন বলেছি? এটা হলো ফাংশনালি ইনকমপ্লিট। এই কাইলোমাইক্রনটা ফাংশনালি ইনকমপ্লিট, সে সরাসরি ব্লাডে আসতে পারে না, প্রথমে সে যায় লিমফেটিক্সের পরে তারপরে সে যাচ্ছে ব্লাডে। যখন সে ব্লাডে যায় ন্যাসেন্ট কাইলোমাইক্রন, তখন সে ব্লাডের ভিতরে যে সার্কুলেটিং তোমার HDL আছে, হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, সেখান থেকে সে দুইটা জিনিস নেয়, ApoC2 and ApoE। নেয়ার পরে সে ম্যাচিউর কাইলোমাইক্রন তৈরি করে বা ফাংশনালি কম্পোনেন্ট। এখন সে ফাংশনালি অ্যাক্টিভ কাইলোমাইক্রন তৈরি হলো। কিভাবে তৈরি হলো? বাই রিসিভিং ApoC2 and ApoE ফ্রম সার্কুলেটিং HDL। এই দুইটা থেকে এই দুইটা নিয়ে তারপরে সে ফাংশনালি কমপ্লিট হয়ে তারপরে সে সার্কুলেশন যাবে। যখন সে সার্কুলেশনে যাবে, সেই সার্কুলেশনের মধ্যে আমার ব্লাডে কি আছে? লাইপোপ্রোটিন লাইপেজ এনজাইম আছে। এই এনজাইম তখন তাকে মেটাবোলাইজ করবে, তার ভিতরে যে ট্রাইঅ্যাসাইল গ্লিসারল আছে তাকে সে মেটাবোলাইজ করবে। এখন আসো আমরা লাইপোপ্রোটিন লাইপেজ এনজাইমটা দেখি। তোমরা জানো লাইপেজ মানে কি? লিপিড ব্রেকডাউন এনজাইম। এখন তার নামের আগে আছে লাইপোপ্রোটিন, তার মানে কি? লাইপোপ্রোটিনের ভিতরে যে লিপিড আছে তাকে সে ব্রেকডাউন করবে। এই লাইপোপ্রোটিন লাইপেজ এনজাইমটা হলো একটা এক্সট্রাসেলুলার এনজাইম, এবং এটা কোথায় থাকে? ও যখন আমাদের কাইলোমাইক্রনটা আসে তখন সে এই যে ক্যাপিলারি আছে, ক্যাপিলারি এন্ডোথেলিয়ামের ভিতরে সে এনকোড করে থাকে। এটা একটা এক্সট্রাসেলুলার এনজাইম, এনকোড করে থাকে কি? হেপারিন সালফেট একটা প্রোটিন আছে, এই প্রোটিনটা দিয়ে সে এনকোড করে থাকে। এটা একটা নেগেটিভলি চার্জ গ্লাইকোপ্রোটিন। এটার স্ট্রাকচার লাইপোপ্রোটিন লাইপেজ। সে ক্যাপিলারি এন্ডোথেলিয়াল ওয়ালের ভিতরে সে হেপারিন সালফেট দিয়ে সে এনকোড করে থাকে। যখনই এর ভিতর দিয়ে আমার এই কাইলোমাইক্রনটা যায়, সার্কুলেট করে, তখনই তার ভিতরে যেই ApoC2 থাকে, এই ApoC2 তাকে অ্যাক্টিভ করে। অ্যাক্টিভ করার ফলে তখন সে এই তার ভিতরে যে টিজি আছে ট্রাইঅ্যাসাইল গ্লিসারল তাকে সে ডিগ্রেড করতে পারে, তাকে ভেঙে দিতে পারে। তাহলে ভেঙে দিলে আলটিমেটলি আমার কি তৈরি হবে? আমার তৈরি হবে
ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল। দেন সেই গ্লিসারল যেটা আছে সেটা চলে যাবে কোথায়? লিভারে ফর রিইউটিলাইজেশনের জন্য। কোথায়? সে গ্লাইকোলাইসিসে ঢুকতে পারে, গ্লুকোনিওজেনেসে ঢুকতে পারে। আর যে ফ্যাটি অ্যাসিড আছে সেই ফ্যাটি অ্যাসিড গুলি চলে যাবে, তোমার যদি এনার্জির দরকার হয় তাহলে সে অক্সিডেশনে যাবে, বিটা অক্সিডেশন। আর যদি এনার্জির দরকার না হয় সে অ্যাডিপোজ টিস্যুতে যাবে ফর স্টোরেজ। এবং যখন দেখা যাবে যে কিছু মানে ফ্যাটি অ্যাসিড আছে তারা সাথে সাথেই সেলুলার আপটেক হয় না, সেই ফ্যাটি অ্যাসিড গুলি অ্যালবুমিনের সাথে বাইন্ড করে সার্কুলেশনে ঘুরতে থাকবে যতক্ষণ পর্যন্ত তার সেল, যে কোনো সেল তাকে আপটেক না করে, সেই পর্যন্ত সে অ্যালবুমিনের সাথে বাইন্ড করে সে ট্রান্সপোর্ট ফর্মেটে সার্কুলেশনে থাকে। যখন দেখা যায় যে লাইপোপ্রোটিন লাইপেজ এনজাইমটা এই কাইলোমাইক্রনের ভিতরে ট্রাইয়াসাইল গ্লিসারলটাকে 90% এর উপরে সে ডিগ্রেড করে ফেলে, তখন যে পোর্শনটা হয় তাকে আমরা বলি কাইলোমাইক্রন র্যামনেন্ট। এটা হলো ছোট হয়ে গেছে সাইজ, কাইলোমাইক্রন র্যামনেন্ট। এই কাইলোমাইক্রন র্যামনেন্টের ভিতরে কি আছে? আমার অ্যাপো ই এবং অ্যাপো B48 আছে। অ্যাপো সি কি হলো? অ্যাপো সিটা চলে গেল যখন আমার এই লাইপোপ্রোটিন লাইপেজকে অ্যাক্টিভেট করে ফেললো, তার কাজটা কমপ্লিট হয়ে গেল, তখন সে আবার ফিরে চলে গেল কোথায়? তার কাছে HDL এর কাছে ফর রিসাইকেল। সে চলে গেল আবার সার্কুলেটিং HDL এর কাছে চলে গেল আবার অন্য আরেকটা কাইলোমাইক্রনের কাছে যাওয়ার জন্য। আর থেকে গেল কে? অ্যাপো ই। অ্যাপো ই থেকে গেল, কারণ কি? কারণ ফাইনালি এই আমার কাইলোমাইক্রন র্যামনেন্টটাকে মেটাবলাইজ হওয়ার জন্য যেতে হবে লিভারে। ফাইনালি লিভার তাকে মেটাবলাইজ করবে, তাকে ডিগ্রেড করবে। এখন লিভার কে এখানে যে যাবে, লিভারকে তো চিনতে হবে যেটা কাইলোমাইক্রন। এই রিকগনাইজিং কম্পোনেন্ট হিসেবে কাজ করছে হলো আমার অ্যাপো ই। অ্যাপো ই যদি এই কাইলোমাইক্রনের কাছে না থাকে তাহলে হেপাটোসাইট চিনতে পারবে না, এবং সে যদি না চেনে তাহলে তাকে সে একসেপ্ট করবে না। তাহলে এইখানে যে রিসেপ্টর আছে, রিসেপ্টর ফর কাইলোমাইক্রন, সেই রিসেপ্টর রিকগনিশন কম্পোনেন্ট হলো এখানে অ্যাপো ই। যখন এখানে এটা যাবে, লিভার দেখবে যেখানে অ্যাপো ই আছে, তখন তাকে সে একসেপ্ট করবে এবং হেপাটোসাইটের ভিতরে সে ঢুকবে। এবং এই প্রসেসটা হলো রিসেপ্টর মিডিয়েটেড এন্ডোসাইটোসিস। রিসেপ্টর মিডিয়েটেড এন্ডোসাইটোসিস, এটা ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে অ্যাপো ইটা আবার চলে যাবে সার্কুলেটিং HDL এর কাছে। আর বাকি যে র্যামনেন্ট পোর্শন থাকে, এখানে থাকবে কি? আমার কোলেস্ট্রল স্টার থাকবে, কোলেস্ট্রল থাকবে, আর অ্যাপো B48 থাকবে, এটা একটা প্রোটিন। ও তখন এই হেপাটোসাইটের ভিতরে যে লাইসোজোম আছে, আমরা যেটাকে বলি সেলুলার ডাইজেস্টিভ অর্গান, সেই লাইসোজোমের সাথে কম্বাইন করবে, করে লাইসোজোমের ভিতরে যে হাইড্রেটিং এনজাইম আছে বা ডিগ্রেডিং এনজাইম আছে, সেই এনজাইম দিয়ে ডিগ্রেড হয়ে যাবে। আলটিমেটলি আমার ফ্রি কোলেস্ট্রল হলো, ফ্রি ফ্যাটি অ্যাসিড হবে। তারপরে আমার র্যামনেন্ট কিছু টিজি থাকলে, অল্প কিছু থাকলে সেটাও ব্রেকডাউন হয়ে যাবে। আর অ্যাপো B48 সেটাও ব্রেকডাউন হয়ে অ্যামাইনো অ্যাসিড হবে। তাহলে টোটালি আমার কাইলোমাইক্রনের যে কম্পোনেন্ট গুলি আছে, লিপিড কম্পোনেন্ট এবং প্রোটিন কম্পোনেন্ট, সবগুলি আমার ব্রেকডাউন হয়ে যাবে। ব্রেকডাউন হয়ে আমার সবগুলি, আমার ফ্রি কোলেস্ট্রল তৈরি হলো, ফ্রি ফ্যাটি অ্যাসিড তৈরি হলো, গ্লিসারল তৈরি হলো, অ্যামাইনো অ্যাসিড তৈরি হলো। এইভাবে আমার এই ডায়েটারি লিপিড আমার ইন্টেস্টাইন থেকে লিভারে এসে ফাইনালি মেটাবলাইজ হলো এবং তাকে নিয়ে আসলো কাইলোমাইক্রন। এটা হলো কাইলোমাইক্রন মেটাবলিজমের এই যে ফ্লো চার্ট দিয়ে আমরা এইভাবে বলতে পারি কিভাবে কাইলোমাইক্রন তৈরি হলো, ডায়েটারি লিপিড গুলি নিয়ে আসলো, ফাইনালি লিভারে গেল। বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম, বুঝছি। বুঝতে পেরেছো কি? কোনো সমস্যা আছে এখানে? হ্যালো? না ম্যাম, বুঝছি। আচ্ছা, এখন আসো কাইলোমাইক্রনের ম্যাডাম, পরে অ্যাপো B48 কে কেন অ্যাপো B48 বলা হয় বলেছিলেন, আরেকবার একটু বলবেন? হ্যাঁ, আমাদের অ্যাপো বি এটা তো একটা প্রোটিন। প্রোটিনের জন্য আমার কি থাকে? স্পেসিফিক জিন থাকে। ওই স্পেসিফিক জিনে যে কয়টা অ্যামাইনো অ্যাসিডের ইনফরমেশন ছিল সবগুলি এখানে এক্সপ্রেস হয় না। এখানে হয় হলো 48%।
এক্সপ্রেশন হয়ে তৈরি হয়, যার ফলে ওর নাম হয়েছে ApoB48। সবগুলি madam. অ্যামাইনো অ্যাসিড আসে না। এখন বুঝতে পেরেছো? জি ম্যাডাম। আচ্ছা, এখন আসো VLDL। আর ম্যাম বলছি যে অ্যাপো এ বি সি এগুলো কি স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে ডিফারেন্সিয়েট করার জন্য নামকরণ করা হয়েছে? না, এটা আসলে নামকরণ করা হয়েছে ABC, যেটা প্রথম হলো A, বি পরে আসলো সি, এক একটা যখন সিকুয়েন্সিয়ালি আসছে সিকুয়েন্সিয়ালি তার নামকরণ করা হয়েছে। নামকরণ করার পরে দেখা গেছে যে তাদের ফাংশন ডিফারেন্ট, তখন আবার ফাংশনালি তোমার তাকে সাবটাইপ করে ফেলেছে, একটা হলো স্ট্রাকচারাল অ্যাপোপ্রোটিন আর একটা হলো পেরিফেরাল অ্যাপোপ্রোটিন। ওকে ম্যাম। ওকে, এখন আসো VLDL। VLDL হলো ভেরি লো ডেন্সিটি লাইপোপ্রোটিন। এটা তৈরি হচ্ছে লিভারে। এই যে লিভারে যে আমার কাইলোমাক্রন ডায়েটারি লিপিডগুলি সব নিয়ে আসলো, সেগুলি আবার কি হচ্ছে আমার ফর্ম হচ্ছে ট্রাইঅ্যাসাইলগ্লিসারল, আমার কোলেস্টেরল তৈরি হচ্ছে, কোলেস্টেরল স্টার তৈরি হয়ে আলটিমেটলি, কারণ লিভার থেকে লিপিড লিভারকে কাকে দিবে, পেরিফেরাল টিস্যুতে দিবে ফর ইউটিলাইজেশন। সেই পেরিফেরাল টিস্যুতে নেওয়ার জন্য যে ক্যারিয়ার লাগবে তার নাম হলো VLDL। তাহলে VLDL এখানে তৈরি হচ্ছে, তার যে কোর যে লিপিড, সে কোরের মধ্যে আমার আছে ট্রাইঅ্যাসাইলগ্লিসারল ম্যাক্সিমাম, আর কিছু আছে কোলেস্টেরল স্টার আর কোলেস্টেরল। আর তার যে স্ট্রাকচারাল যে অ্যাপোপ্রোটিন, সেটার নাম হলো ApoB100। এখানে ApoB100 হলো মানে কি, এই যে ApoB যে জিনটা আছে তার 100% এক্সপ্রেশন হয়ে যে প্রোটিনটা তৈরি হয়েছে, তার মানে সমস্ত অ্যামাইনো অ্যাসিড গুলি নিয়েই এটা তৈরি হয়েছে, সেই জন্য তার নাম হলো ApoB100। এটা তৈরি হলো, এবং যখন তৈরি হলো তখন তাকে আমরা বলেছি ন্যাসেন্ট VLDL, কারণ সে ফাংশনালি ইনকমপ্লিট। যখন এটা লিভার থেকে সরাসরি সে সার্কুলেশনে চলে আসে, কাইলোমাইক্রন যেমন সরাসরি সার্কুলেশনে আসতে পায় না, প্রথমে লিমফেটিক সার্কুলেশনে যায়, তারপরে সে সার্কুলেশনে আসে, সিস্টেমিক সার্কুলেশনে। কিন্তু ন্যাসেন্ট VLDLটা সরাসরি লিভার থেকে সার্কুলেশনে চলে যায়। চলে যাওয়ার পরে সে HDL থেকে ApoC2 এবং ApoE নেয়ার পরে সে ফাংশনালি কম্পোনেন্ট একটা পার্ট হচ্ছে ApoB100 থাকলো, ApoE এবং ApoC2। তারপরে সেই কাইলোমাইক্রনের মতোই যখন সে ক্যাপিলারিতে যাবে, এই লাইপোপ্রোটিন লাইপেজ তাকে মেটাবলাইজ করবে, এই ট্রাইঅ্যাসাইলগ্লিসারল তাকে স্টিমুলেট করবে কি ApoC2, এবং যখন এটা ট্রান্সফর্ম করবে এটাকে, এই ট্রান্সফরমেশন করার পরে তার সাইজ যখন ছোট হয়ে যাবে, ছোট হলে তখন আরেকটা ফর্ম হয়, সেটার নাম হলো ইন্টারমিডিয়েট ডেন্সিটি লাইপোপ্রোটিন IDL। আর সে এখানে আরেকটা ট্রান্সফরমেশন হয় এই VLDL এবং HDL এর মধ্যে। সে কি করে, VLDL থেকে আমার ট্রাইঅ্যাসাইলগ্লিসারল চলে আসে, তোমার VLDL থেকে ট্রাইঅ্যাসাইল ফসফোলিপিড চলে আসে হলো HDL এ, আর HDL থেকে কোলেস্টেরল স্টার যায় VLDL এ। এটা একটা ক্যারিয়ার প্রোটিন দিয়ে হয়, সেটা হলো কোলেস্টেরল স্টার ট্রান্সফার প্রোটিন। এই ট্রান্সফরমেশনটা সার্কুলেশনে হয়, হওয়ার পরে দেখা যায় যে VLDL এ আলটিমেটলি কোলেস্টেরল স্টার চলে আসতেছে সব। সেই যখন এই ট্রান্সফরমেশনটা কমপ্লিট হয়, তখন যে জিনিসটা তৈরি হয় তাকে আমরা বলেছি LDL, লো ডেন্সিটি লাইপোপ্রোটিন। তার ম্যাক্সিমামই তার ভিতরে থাকে হলো কোলেস্টেরল স্টার। আর তার মাঝে যে একটা তৈরি হয় সেটা হলো ইন্টারমিডিয়েট ডেন্সিটি লাইপোপ্রোটিন, সেটা চলে যায় লিভারে। ওই লিভারে গিয়ে সে মেটাবলাইজ হয়। আর LDLটা ম্যাক্সিমামই যায় এক্সট্রা হেপাটিক টিস্যুতে, কিছু যেতে পারে লিভারে, সেটা অপশনাল, কিন্তু মেইনলি সে যায় এক্সট্রা হেপাটিক টিস্যু ফর ইউটিলাইজেশন। আমাদের যে সেল টিস্যুর ভিতরে যে কোলেস্টেরল সাপ্লাই দিতে হবে, সেটা মেইনলি আমার এই LDLটাই দেয়, এবং HDLটা চলে যায় লিভারে। IDL, ইন্টারমিডিয়েট ডেন্সিটি লাইপোপ্রোটিন। তাহলে VLটা কনভার্ট হয়ে সার্কুলেশনে যখন আসে, সে মেটাবলাইজ হয়ে কনভার্ট হয় কিছু ইন্টারমিডিয়েট ডেন্সিটি লাইপোপ্রোটিন, আর ম্যাক্সিমামটা হয় লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, যেটা মানে ম্যাক্সিমাম পোর্শনটাই এক্সট্রা হেপাটিক টিস্যুতে যাচ্ছে ফর ইউটিলাইজেশন, আর কিছু যাচ্ছে আমার লিভারে। এটা হলো আমার
VLDL এর ট্রান্সফরমেশন। VLDL এর এখানে একটা কথা মনে রাখতে হবে, সেটা হলো কি যে উইদিন সার্কুলেশনে সে HDL এর সাথে একটা শেয়ার করে, সেই শেয়ারিংটা কি HDL এর কোলেস্ট্রল স্টারগুলি VLDL এ যায় এবং VLDL এর TGটা চলে যায় HDL এ। এই শেয়ারিং এর ফলে যে পোর্শনটা VLDL এর যে কম্পোনেন্টটা থাকে ম্যাক্সিমাম দেখায় কোলেস্ট্রল স্টার, এবং তখনই তাকে আমরা বলি LDL, লো ডেনসিটি লাইপোপ্রোটিন। এবং এই ট্রান্সফরমেশনটা হয় একটা ক্যারিয়ার প্রোটিন দিয়ে, সেটার নাম হলো কোলেস্ট্রল স্টার ট্রান্সফার প্রোটিন। এটুকু কি তোমরা বুঝতে পেরেছো? ম্যাডাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো বলো। ম্যাডাম আপনি আগের স্লাইডে দেখিয়েছিলেন যে ApoE দরকার হুম যাতে রেকগনাইজ করা যায়, মানে লিভার যাতে চিনতে পারে, হুম হুম কিন্তু এখান থেকে তো ApoE টা বের হয়ে গেল LDL এর ক্ষেত্রে। এটা LDL কি তো লিভার যাচ্ছে চিনতে না, পারবে? LDL টা তো আর ইসে যাবে না, লিভারে ম্যাক্সিমামটা যাবে না। যেটা লিভারে যাবে না, লিভারে যেটা যাবে না সেটার জন্য ই দরকার নেই। এখানে আছে ই, এখানেও আছে, এখানেও আছে, এটা যায়নি এখনো। লিভারে যখন চলে যাবে ই নিয়েই যাবে। এখানে যে ছবিটা দেখাচ্ছে, এখানে তোমার অ্যাপোবি 100টাই হাইলাইট করেছে, এখানে ই আছে, ই এখনো যায়নি, কারণ ই লাগবে আমার এক্সট্রা হেপাটিক টিস্যুতে গেলেও ই লাগবে, ই থাকবে। বুঝতে পেরেছো? জি ম্যাডাম। এই ছবিটার ভিতরে ওরা দেখাচ্ছে না ই, এখানে তোমার অ্যাপোসি অ্যাপোই টু কিছুই দেখাচ্ছে না, শুধু আমাকে অ্যাপোবি 100 দেখাচ্ছে, কারণ এলডিএল টার কম্পোনেন্ট, স্ট্রাকচার কম্পোনেন্ট অ্যাপোপ্রোটিনটা দেখাচ্ছে, পেরিফেরালটা আর দেখাচ্ছে না। ওকে ম্যাডাম। আচ্ছা, এখন বুঝতে পারছো ভিএলডিএল টা? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে বলো তোমাদের কোনো কনফিউশন আছে কিনা। বাকি কয় মিনিট আমরা একটু কথা বলি, আমরা নেক্সট ক্লাসে বাকিগুলি পড়বো, ওটার জন্য এখন আর আমি আর তোমাদের স্লাইড দেখাবো না, নেক্সট ক্লাসে আমরা বাকিটা পড়বো। তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা? ম্যাডাম 1 নাম্বার স্লাইডটাকে একটু দেখাবেন? হুম, 1 নাম্বার মানে কোনটা? এই যে সবুজ রঙের একটা দেখা যাচ্ছে। এটা এটা জি এটা দেখতে ম্যাডাম। চাচ্ছ মেহেদি? এটা হলো তোমার লাইপোপ্রোটিনের স্ট্রাকচার, এটা হলো তোমার এমনি তোমার ছবি দেখাচ্ছে, আর এইটা দেখাচ্ছি হলো তোমার ভিতরে যে স্ট্রাকচার। তুমি তোমাদের তো লাইপোপ্রোটিন স্ট্রাকচার আঁকতে বলে, প্রশ্ন আসে, হ্যাঁ রিটেনের প্রশ্ন আসে, ড্র এন্ড লেবেল এন্ড লাইপোপ্রোটিন, তখন এই ছবিটা আঁকলে ভালো হয় আমি মনে করি আর কি। আমার কথাটা বুঝাতে পেরেছি? জি ম্যাডাম। হ্যাঁ, তুমি ধরো এই ছবিটা যদি দাও, এই ছবিটার চেয়ে ওই ছবিটা আঁকা তোমার জন্য ইজি এবং বোঝানোটাও ইজি। বুঝতে পেরেছো? এই ছবিটার চেয়ে এই ছবিটা ইজি না? জি ম্যাডাম। এই জন্য আমি তোমাদেরকে এটা দেখালাম, যে এটা জাস্ট একদম স্ট্রাকচারাল ফর্মুলা, আর এটা হলো তোমার এমনি ছবি। এটা যেমন ইনার করে আছে, এই যেগুলি তো বোঝা যাচ্ছে না, কিন্তু তোমাকে কিন্তু এটা সিম্বলাইজ করে বোঝাতে হবে। তুমি যখন ছবি আঁকবে তখন তোমাকে এটা সিম্বলাইজ করে বোঝাতে হবে। এটা এখানে বুঝিয়েছে, কিন্তু এটা ছবি দিয়ে, কিন্তু আর এই যে অ্যাপোপ্রোটিন গুলি এভাবে দেখিয়েছে, এটা পেরিফেরাল অ্যাপোপ্রোটিন, বাট এখানে তোমার কোনো স্ট্রাকচারাল অ্যাপোপ্রোটিনের কোনো ছবি দেখা নাই, কিন্তু এই ছবিটা দিয়ে আমরা ক্লিয়ার কাট এই অ্যাপোপ্রোটিনটাও বুঝাতে পারি। এটা ইন্ট্রিগাল অ্যাপোপ্রোটিন, এটা পেরিফেরাল অ্যাপোপ্রোটিন, এই যে পেরিফেরাল লিপিড কোর, যেটা একটা কোর লিপিডে কিভাবে থাকে দেখো, ট্রাইসালকিসালটাকে সিম্বল কি করেছে, কোলেস্ট্রল স্টারকে কি দিয়েছে, এইটা হলো আমার হাইড্রোফোবিক পোর্শন, এই যে ফ্যাটি অ্যাসিড, হ্যাঁ 3টা ফ্যাটি অ্যাসিড ট্রাইসালকিসাল, এই সিম্বলাইজ করে রেখেছে। এই ছবিটা আমার কাছে মনে হয় বেটার যখন তোমাদেরকে ড্র এন্ড স্ট্রাকচার বলে, আমার কাছে মনে হয় আর কি। এখন তোমাদের যেটা ভালো লাগে সেটা তোমরা আঁকবে। ম্যাম আইডিয়ালটা কোথায় যায়? আইডিয়ালটা সরাসরি লিভারে চলে যায়, লিভারে মেটাবলাইজ হয়ে যায়, ইন্টারমিডিয়েট ডেনসিটি লাইপোপ্রোটিন।
কারণ ওর ভিতরে তখনও ওইভাবে এলডিএল এর যে মেইন কম্পোনেন্ট, যে এলডিএল এ তোমার 90% উপরে বেশি থাকবে কোলেস্ট্রল স্টার, সেই ট্রান্সফরমেশনটা হয় না, যার ফলে ওটা লিভারেই চলে যায়। ওকে ম্যাম। দেখো এই ছবিটা, এই যে ট্রান্সফরমেশনটা হচ্ছে যেটা আমরা বলছিলাম, এটা হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, এটা ভিএলডিএল। এই সার্কুলেশনে এই ট্রান্সফরমেশনটা হয়, এই টিজিটা চলে যাচ্ছে এইচডিএল এ, এই কোলেস্টেরল স্টারটা চলে যাচ্ছে ভিএলডিএল এ। এই এক্সচেঞ্জটা হয় হলো এই যে তোমার কোলেস্টেরল ট্রান্সফার স্টার ট্রান্সফার প্রোটিন, সিইটিপি। অনেক সময় আমরা বলি সিইটিপি বলতে কি বুঝো? কোলেস্টেরল স্টার ট্রান্সফার প্রোটিন। এই ট্রান্সফরমেশনটা হয় উইদিন দ্য সার্কুলেশন। সার্কুলেশনে এই ট্রান্সফরমেশনটা যখন হয়, হওয়ার পর যখন টিজিটা সব ম্যাক্সিমামই চলে আসে এইচডিএল এ এবং ভিএলডিএলটার ম্যাক্সিমামই কোলেস্ট্রল স্টার দিয়ে ভরে যায়, তখনই এটাকে আমরা বলি এলডিএল। বুঝতে পেরেছো? ইন্টেন্সিটি বাড়তে থাকলে কি আয়তনটা Yes, ma'am. কমে যায় এক্ষেত্রেও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টিজিটা তো অনেক জায়গা না, এই টিজিটা চলে যায় এখানে, তখন ওর একটু আয়তনটা কমে যায়। এমনিতে এইচডিএল তো ছোট, ঠিক আছে? আমার মনে হয় তোমরা লাইপোপ্রোটিন মেটাবলিজমটা লিপিং কটটা যদি পড়ো ভালো হবে। ছবিটা আমি লিপিং কটটাই তোমাদের দেখিয়েছি, ছবি টবি সব লিপিং কটটা পড়লে ভালো হবে, ঠিক আছে? আচ্ছা মেহেদি, জি ম্যাডাম। তুমি আমাকে যে রোল নাম্বার গুলি নিয়ে আমাকে যদি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও, একটা খাতার মধ্যে লিখে কারা কারা আজকে অ্যাটেন্ড করলো, তাহলে ভালো হয়। ঠিক আছে ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ম্যাডাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালাম।